প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত শাখাওয়াত। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আপনাকে। অপূর্ব জাহাঙ্গীর, গতকাল গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটল, এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে এর আলামত কিন্তু আগের থেকেই টের পাওয়া যাচ্ছিল। প্রশ্ন উঠেছে যে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? যতদূর ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি নিজেও পার্সোনাল ক্যাপাসিটিতে ওখানে থানার ওসির সাথে কথা বলেছি এবং তারা আমাকে যে এক্সকিউজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তাদের ফোর্স কম, তো ওখানে যাতে আর্মি যায় এবং আলটিমেটলি সেভাবে প্রোটেকশন এরিয়া করা হয়েছে। কিন্তু এইটা হচ্ছে মানে আমি একটু অন্যভাবে জিনিসটা বলি। আমার কাছে মনে হয় যে এই কিছু আওয়ামী সাপোর্টার যারা বের হলো, মানে এখনো পর্যন্ত যদি ওরা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করেছে, সেটা একটা অত্যন্ত মানে ভুল একটা ইন্টারপ্রিটেশন নিয়ে তারা বেঁচে আছে বলে আমার মনে হয় আর কি। এবং সেটা আজকে দেখাই গেল, আলটিমেটলি তো হলো, সমাবেশ হলো, এনসিপি গেল, এনসিপি চলেও আসলো। সো আমি এটা মানে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো আরও ভালো পদক্ষেপ নিতে পারতো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সে দিন যত যাবে সেটা হয়তো ঘাটে আরও দেখা যাবে যে কেন কী ল্যাকিংস ছিল ওখানে। কিন্তু আলটিমেটলি এটাও প্রমাণিত হলো আমার কাছে মনে হয় যে মানে আওয়ামী লীগ দল বাংলাদেশের জনগণের কাছে কতটা দূরে অবস্থান করে এবং এদের যে কোনো রিগ্রেট নাই এবং এদের যে কোনো আপনার কোনো মানে কোনো সরি নাই তো এদের ব্যাপারের মধ্যে। যে কিছু কিছু খুচরা ফেসবুকে লাইভ দেখা গেল যে এরা ইয়ে করছে, মানে এটা অত্যন্ত, আমি বলবো যে প্রচণ্ড জঘন্য অবস্থায় দলটা চলে গেছে আর কি। সো এটাও বাংলাদেশের পাবলিক দেখলো এবং সেভাবেই অনুধাবন করা হবে আর কি ভবিষ্যতে এই দলটাকে। আমার প্রশ্নটা ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে সেখানে ফোর্স বেশি রাখা, আর্মি ডেপ্লয় রাখা, সেটা হলো না কেন? না, সেটা যে হয়নি তা না। এখন যেটাই আমরা হয়তো আরও একটা দুইটা দিন গেলে আমরা আস্তে আস্তে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ল্যাকিং ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানে আর কীভাবে গোপালগঞ্জের মতো একটা জায়গায়, গোপালগঞ্জ স্যার এটা স্বাধীন গোপালগঞ্জ তো না, গোপালগঞ্জ বাংলাদেশের অন্তর্ভুক্ত একটা জায়গা। সো এখানে এসে যে ওরা এবং শুধু এনসিপি না, এটা বিএনপি হোক, জামায়াত হোক, যে কোনো জায়গায় আওয়ামী লীগের লোক এসে মানে এই বাংলাদেশ তো আমরা এখনো নাই। সো এটা আরও আমার মনে হয় যে আরও খতিয়ে দেখার জায়গা আছে এখানে এবং অবশ্যই সেটা দেখা হবে। এবং সরকারও আমার মনে হয় যে যদি এখানে কোনো ল্যাকিংস পায় সেভাবেই ড্রাস্টিক মেজার নেবে। সায়ন্ত শাখাওয়াত, গোপালগঞ্জে কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে, স্বেচ্ছাসেবক দলের একজন লোক নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে। এবং আপনি জানেন যে গতকালকে সেখানে এই সমাবেশ হওয়ার আগে ইউনুর গাড়িতে হামলা চালানো হয়েছে। এর মানে প্রস্তুতিটা আরও আগের থেকে নেওয়া উচিত ছিল, কারণ যেহেতু একবার সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা দেখলাম যে সেই প্রস্তুতি ছিল না, থাকলে কিন্তু সেটা হতো না। কারণ আমরা দেখলাম যে এনসিপির একজন নেত্রী বলছিলেন যে আমরা পুলিশকে ডাকছিলাম যে তারা অ্যাটাক করতে আসছে, আপনারা এগিয়ে আসুন। তো পুলিশকে ডাকতে হলো, এটা একটি ঘটনা। আরেকটি ঘটনা যেটা অপূর্ব জাহাঙ্গীর বলছিলেন যে এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় গোপালগঞ্জ, এবং আওয়ামী লীগ সেখানে আলাদা একটা রাষ্ট্র তৈরি করবে, আলাদা একটা তাদের টেরিটরি বানাবে, এটা তো প্রশ্নই আসে না। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এরকমটি ঘটনা ঘটতে পারে, এ কারণে কিন্তু ইন্ডিয়ার মিডিয়া আগের থেকে এই ধরনের নিউজ করছিল। যেহেতু এনসিপির প্রোগ্রামের তালিকায় গোপালগঞ্জ ছিল, এর আগের থেকে তারা কিন্তু নিউজ করছিল, মূল ধারার সংবাদপত্রগুলো ইন্ডিয়া নিউজ করছিল যে সেখানে মুজিব বাহিনী রেডি রয়েছে, হাসিনা ক্যাডার, এই শব্দগুলো ব্যবহার করেছে। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যদি আপনি বিশ্লেষণ করেন, দুইটার দিক মাথায় রেখেই বিবেচনায় নিতে হবে। একটা হচ্ছে আওয়ামী লীগের মোটামুটি তীর্থস্থান হলো গোপালগঞ্জ। হিন্দুদের যেরকম গয়া কাশী, মুসলিমদের পবিত্র জায়গা মক্কা মদিনা, সেরকম বাংলাদেশে আওয়ামী লীগের তীর্থস্থান হলো গোপালগঞ্জ। এইটা বাস্তবতা, এটা মানতে হবে। যেহেতু তাদের তীর্থস্থান গোপালগঞ্জ এবং তারা ওইভাবেই জায়গাটাকে আগে থেকে তৈরি করেছে, যেখানে শেখ মুজিবের সমাধি ওইখানে করেছে, ফলে এইখানের মানুষের আলাদা একটা তাদের ইমোশনেরও ব্যাপার থাকে। এটা কিন্তু সত্য যে রাজনৈতিকভাবে যত অগ্রহণযোগ্য হোক, যত সন্ত্রাসী গোষ্ঠী হোক, এটা আপনারা আমার চোখে বা আইনের চোখে বা সত্যিকার অর্থেই তাই, কিন্তু যারা ওই গোষ্ঠীতে আছে তাদের কাছে তো এটি ইমোশনের জায়গা।
সেই বিবেচনাটা মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচিত ছিল এখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো, এরকম কিছু ঘটতে পারি কিনা। যেহেতু আগে এরকম 2টা আলোচিত ঘটনা ঘটেছে, আর্মির গাড়িতে আক্রমণের মতো ঘটনা ঘটেছে, তারপর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ তারা ওইখানে যাচ্ছিলেন, সেখানে হামলা করলো, একজন মারা গেল এবং সভাপতি সহ তার স্ত্রী দুজন অনেকে আহত হলেন এবং দীর্ঘদিন হসপিটালে থাকতে হয়েছে। সেই জায়গাটায় এনসিপি যখন যাচ্ছে, আর গতকাল সকালেও কিন্তু ঘটনা ঘটলো, ইউনো গাড়িতে হামলা হলো। ইউনোর গাড়িতে হামলা হয়েছে এবং সেই জায়গায় যখন যাচ্ছে, ফলে গোয়েন্দা তৎপরতা, পুলিশি তৎপরতা এবং প্রয়োজন হলে সেনাবাহিনীকে আগেই ইনফর্ম করা যেতে পারত, যেহেতু সেনাবাহিনী তো এই বিভিন্ন জায়গায় সমস্যা হলে জি। তারা দায়িত্ব পালন করেন, যে এইখানে এরকম ঘটতে পারে আশঙ্কা করছি, তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। এইটি হলো একটা মাত্রাগত দিক। দ্বিতীয় যেটা সেটা বলবো আমি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তীর্থস্থান, সেইখানে তারা এনসিপি একটা নতুন দল, অতটা খুব শক্তিশালী বেস তৈরি হওয়া তৃণমূল পর্যন্ত তাদের সমর্থক নির্ভর ওই পর্যায়ে এখনো যায়নি। সেই দলটা সেখানে একটা মঞ্চ তৈরি করেছে, তীর্থস্থানের বাসিন্দারা সেই মঞ্চ ভেঙে দিতে পারেন পুলিশ না থাকলে। সেই ভাঙতে গিয়ে এটা প্রমাণিত হয়েছে যে তীর্থস্থানও তারা দাঁড়াতে পারেন না, কারণ শেষ পর্যন্ত ধাওয়া খেয়ে তাদের চলে যেতে হয়েছে এবং এনসিপি সেখানে সেই মঞ্চে আবার সমাবেশ সম্পন্ন করেছে। সুতরাং এটা দ্বারা যে বললাম 2টা মাত্রাগত দিক আছে, একটা হলো পুলিশের যে এইখানে আরও তাদের বিচক্ষণতার পরিচয় দিতে হতো, আরও সিরিয়াস হতে হতো, সেই ভুলটা তারা করছে, ভবিষ্যতে যাতে না করে বা সরকারের তরফ থেকে তাদের গাইডলাইন দেওয়া, আরও তাদেরকে কিভাবে করে সেই ব্যাপারে বাধ্য করা, এবং কেউ ভুল করে থাকলে বা উদ্দেশ্যমূলকভাবে কিছু করে থাকলে ব্যবস্থাও নেওয়া। পাশাপাশি আবার তীর্থস্থানও যে আওয়ামী লীগ দাঁড়াতে পারে না এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। সুতরাং এই দেশে আওয়ামী লীগের আর বেল নাই। অপূর্ব জাহাঙ্গীর, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। সেটি হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদের ম্যারাথন বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের ফলাফল নিয়ে কখনো আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, কখনো একটু সংশয় ব্যক্ত করা হচ্ছে, কিন্তু ফাইনালি এগুচ্ছে এবং কোনো কোনো বিষয় যেটা ঐকমত্য হওয়ার কথা না সেটা কিন্তু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এইভাবে আলোচনা আর কতদিন চলবে? ঐকমত্য কমিশনের তো একটা মেয়াদ আছে, মেয়াদ পর্যন্ত চলবে। তার চেয়ে বেশি গড়ানোর আমি কোনো সুযোগ দেখি। প্রত্যেকেরই একটা ডেডলাইন আছে, সো ওই ডেডলাইনের মধ্যে সবাই যতদূর ঐকমত আসতে পারবে ততদূর বাস্তবায়িত হবে, যতদূর পরের জন্য রেখে দেওয়া হবে সেটা ততদূরই হবে। আমি এটাকে আপনি যেভাবে বললেন স্লো বা মানে স্লো যাচ্ছে, আমি এটা ভাবে বলবো না, কারণ আমার কাছে মনে হয় যে দেখেন এই প্রথম ঐকমত্য কমিশনে যে ডিবেটটা হচ্ছে এটা দেখে আমার মনে হচ্ছে যে প্রথম আমরা অনেকদিন পর একটা পার্লামেন্টারি ফিল পাচ্ছি, মানে পার্লামেন্টে যেরকম ডিবেট হওয়ার কথা একটা জায়গায় সেই রকম একটা ব্যাপার ঘটছে। সো ইটস অ্যামেজিং টু ওয়াচ। যখন প্রচার হয় তখন কিন্তু অনেক আগ্রহ, এক্স্যাক্টলি। সো আমি এবং এই মাঝে মাঝে মনে হয় যে স্লো হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে, এটাই স্বাভাবিক। মানে ডেমোক্রেটিক ট্রানজিশনের এই যে সব স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনাটা না এরকমই হওয়ার কথা। সো আমি এটাকে কোনো স্লো বা ফাস্ট ওইভাবে করবো না। আমি মনে করি যে এটা তার সঠিক গতিতেই যাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো আমরা একটা আউটকামে পৌঁছাতে পারবো। অপূর্ব জাহাঙ্গীর, আরেকটা বিষয় হলো যে আমরা এই আলোচনাটা একটু দূর থেকে দেখছি বা শুনছি, আপনারা আরো কাছ থেকে দেখছেন, আপনি কি আশাবাদী? না, আশাবাদী না হয়ে তো উপায় নেই। মানে আশাবাদী হব না কেন? দেখেন 5 অগস্ট পর আমার মনে হয় না লাস্ট 15 বছর যেটা ঘটেছে এটা কোনো পলিটিক্যাল পার্টি, কোনো স্টেক হোল্ডার এটা রিপিটেশন চায়। সো আমাদেরকে একটা জায়গায় আসতেই হবে, এটা দেশের স্বার্থে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখেন আমি মনে করি আমরা দেশ জাতি হিসাবে প্রচন্ড ভাগ্যবান, আমরা কিন্তু বহুবার এরকম একটা রিফর্মের চান্স পেয়েছি এবং আমরা 90-তে দেখেছি। এক্স্যাক্টলি। সো আমরা আবার কবে পাবো এটা আমরা জানি না। সো আমাদের ধরে নিতে হবে এটাই শেষ, এবং হয়তো এইভাবে এই কনসেনসাস বিল্ডিংটা যে আমরা যে দেশটাকে বিক্রি করতে পারবো না, সেই জায়গায় আমার মনে হয় পলিটিক্যাল পার্টিদের সবাই এক আছে এবং এই কনভারসেশনের মধ্যে দিয়েই আমরা একটা জায়গায় পৌঁছাবো। সো এখানে আশা মানে আশা হতো কি, মানে আমি প্রচন্ড আশা রাখি এই জায়গাতে, কারণ আমার খুব ভালো লাগে যে এই ডিবেটটা যে হচ্ছে। প্রত্যেকে দেখেন প্রত্যেকের একটা জায়গা আছে যে কিভাবে তারা দেশটাকে দেখে, প্রত্যেক পলিটিক্যাল পার্টির দেশ সম্পর্কে একটা নিজস্ব প্ল্যান আছে। সো এই প্ল্যান এবং এটা থাকাটাই স্বাভাবিক, সবাই মিলে এক জায়গায় আসাটা দ্যাটস এ ডিফারেন্ট থিং।
So, আমার মনে হয় সব পলিটিক্যাল পার্টি এখানে খুবই মানে গ্রহণযোগ্য একটা জায়গায় আছে, যেখানে আমার মনে হয় যে সব আলোচনা আমরা করতে পারবো। এবং সম্ভবত তাদের কিছু দায়বদ্ধতা তৈরি হয়েছে। অবশ্যই, মানে দায়বদ্ধ থাকবে না কেন, মানে পলিটিক্যাল পার্টি দেশের একটা বড় স্টেক হোল্ডার, এখানে তো সবচেয়ে দেশের জন্য তো এরা পলিটিক্স করছে। সো এখানে মানে এক না হয়ে কোনো উপায় নেই আর কি। সো আমি এটাকে এভাবে দেখি। সায়ন্ত সাখাওয়াত, উচ্চকক্ষ একটি নতুন ধারণা বাংলাদেশে, সম্ভবত বিএনপি এটাকে ইন্ট্রোডিউস করিয়েছে তাদের 31 দফায়, এবং উচ্চকক্ষের ব্যাপারে অনেকের আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে উচ্চকক্ষ নিয়ে অনাগ্রহী হয়ে উঠেছে বিএনপি। মূল কারণটা আপনি নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক, যেটা পিআর বলে বেশি পরিচিত, সেটা চাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, শুধু বিএনপি ছাড়া। যেহেতু বিএনপির অনেক মিত্রও ওইদিকে চলে গেছে, এই কারণে বিএনপি এখন এই বিষয়ে আগ্রহী নয়। কি বলবেন? না, বিএনপি আগ্রহী নয় কথাটা সোজাসাপটা এরকম নয়। বিষয়টা হচ্ছে বিএনপি যে কনসেপ্ট নিয়ে উচ্চকক্ষর ধারণাটা যে কারণে এনেছিল, সেইখান থেকে বিষয়টা এখন সরে যাওয়াতে তারা তাদের অবস্থানে আছে যে বিএনপি ব্যাখ্যা করছে যে তারা উচ্চকক্ষ চেয়েছিল মূলত এইরকম একটা ধারণা থেকে যে বাংলাদেশে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, বিভিন্ন উপজাতি গোষ্ঠী বা বিভিন্ন গোষ্ঠী, যাদের সাংবাদিক অর্থাৎ সমাজে যোগ্য, মেধাবী, শিক্ষিত বা কোনো গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এমন লোকদেরকে রাষ্ট্র পরিচালনার কাজে কি করে সম্পৃক্ত করা যায়, যারা প্রচুর এই বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে নির্বাচন করে তাদের পক্ষে জাতীয় সংসদে আসা সম্ভব নয়, নানান কারণেই সম্ভব নয়, কেউ কেউ আগ্রহীও নয়, এরকম মানুষের ভোট চেয়ে নির্বাচিত হয়ে সংসদে আসার মতো এই মেন্টালিটিও অনেকের নাই, বা নানান বিষয়ের সাথে ইলেকশন একটা খুব সহজ প্রক্রিয়াও নয়। সেই কারণে বিএনপির এরকম একটা আকাঙ্ক্ষা ছিল বা তাদের প্ল্যানে ছিল, শুধু বিএনপি না, বিএনপির সঙ্গে যে সমমনা বাকি দলগুলো যুক্ত হলো 27 দফা থেকে রাষ্ট্র মেরামতের 31 দফায় যাদের পরামর্শ নিয়ে বিএনপি করলো, এরা প্রত্যেকেই ওই কনসেপ্ট থেকে উচ্চকক্ষ এনেছিল যে ওই রকম জনগোষ্ঠী মধ্য থেকে তাদেরকে এনে উচ্চকক্ষে তাদের সমন্বয়ে গঠিত হবে। এবং উচ্চকক্ষ গঠিত কিভাবে হবে? এতদিন নারী সংসদীয় আসনগুলা যেভাবে আসতো, যে সংসদে বিভিন্ন দল যে আসন পায় সে আসনের অনুপাত হারে, প্রাপ্ত আসনের আনুপাতিক ভিত্তিতে নারী আসনটা হয়, যে জেনারেল ইলেকশনে যেটা হয়, ঠিক একইভাবে ওই প্রাপ্ত আসনের আনুপাতিক হারে নারী আসনের মতো করেই উচ্চকক্ষে প্রতিনিধি বিভিন্ন দল নমিনেশন দিবে। সেইভাবে বিএনপি এটাকে ভেবেছিল এবং সেই কনসেপ্ট থেকে দেওয়া। এখন যখন এখানে পিআরের প্রশ্নটা আসছে, যেহেতু নিম্ন কক্ষে পিআরটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক না, কারণ পিআর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যেসব দেশে ইন্ট্রোডিউস হয়েছে কোথাও ভালো ফল করতে পারে নাই, সেটা স্থবির হয়ে গেছে, বারবার সরকার ভেঙে যায়, অস্থিরতা দেখা যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারে না। তার প্রকৃষ্ট উদাহরণ নেপাল, শ্রীলঙ্কা, এরকম বহু দেশ এটা নিয়ে সাফার করছে। পাশের দেশ ভারতও পিআর পদ্ধতি তারা স্থানীয় সরকারে কোথাও ইন্ট্রোডিউস করতে গিয়েও সফল হয়নি, পারেনি। পাকিস্তানে নেই, অনেক দেশে নেই। এখন ইউরোপীয় যেই দেশগুলোতে পিআর পদ্ধতি আছে তারা অত্যন্ত উন্নত গণতান্ত্রিক মানসিকতার রাষ্ট্র, সেই পর্যায়ের ধারে কাছেও আমাদের এখনো ভোটাররাও যায়নি। আগে তো ভোটারদেরও তো মননে একটু অবস্থান তৈরি করা দরকার। সেই বিবেচনা এখন এখানে নিম্নকক্ষে পিআরের প্র্যাকটিক্যাল অবস্থাই বাংলাদেশে নেই এবং সম্ভবই না। তাহলে যদি এইখানে পিআর না হয়, তাহলে যদি শুধু নারী এবং উচ্চকক্ষে পিআর করেন, সেইখানে সংখ্যার যে সমস্যাটা হবে সে একই সমস্যা তৈরি করতে পারে। ধরেন এইখানে কোনো দল 160 আসন বা 52 বা 54 এরকম নিয়ে সংসদে আসলো, সরকার গঠন করবে, কিন্তু ভোটের পার্সেন্টেজে পিআর হলে উচ্চকক্ষে বা নারীর বেলায় গিয়ে সংখ্যাটা অনেক কম হয়, কারণ এখানে 35% ভোট পেয়ে অনেকে 200 আসন পায়, 32% ভোট পেয়ে 180টা আসন পেয়ে যায়। এখন সেরকম পদ্ধতিতে দেখা যাবে 35% ভোট হলে 100 থেকে 35টা আসন পাবে, 65টা চলে যাবে অন্যদের দখলে। তাহলে
আইন প্রণয়নের বেলায় যে সংসদে যে সমর্থনের বিষয় আছে সেখানে সংখ্যাগরিষ্ঠতা হারাবে সরকারের থেকেও তারা। এরকম নানান জটিলতা তৈরি হতে পারে বলে বিএনপি মনে করে যে বাংলাদেশে এখনকার যেই রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক কালচার যেই পর্যায়ে, আমাদের নেতাদের মনন, ভোটারদের মনন সব যেই পর্যায়ে, এখনো বাংলাদেশে পিএর দেওয়ার মতো অবস্থা আসেনি। পিআর যে ভালো পদ্ধতি সেটা কিন্তু বিএনপি অস্বীকার করছে না, কিন্তু উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা এটা। আমরা আগে শুরুটা করি, নারীদের 50 থেকে 100 হোক, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা স্থায়ী হোক, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি তো চমৎকার একটা প্রস্তাবনা দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যারা ক্ষমতায় আসে তারা এটাকে বাদ দেওয়ার ধান্দা করে ক্ষমতায় থাকবার জন্য। আওয়ামী লীগ তাই করেছে, করতে না পাওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে। এর থেকে বড় আর স্থায়ী করার পদ্ধতি আর কি হতে পারে? অন্য কোনো দল দেয়নি, বিএনপি কিন্তু দিল। এখানে একটা প্রশ্ন উঠেছে, অনেকের যারা প্রশ্ন তুলেছেন যে যদি পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ না হয় তাহলে নিম্ন কক্ষের একটা রেপ্লিকা হবে, একটা প্রশ্ন। হ্যাঁ, হলো, অসুবিধা কি? তাহলে দুটো কক্ষ রেখে লাভ কি? প্রথম কথা হলো, দেশের যদি নির্বাচনটা গ্রহণযোগ্য হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাইলে নিম্ন কক্ষটাও তো স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে একটা গ্রহণযোগ্য প্রতিনিধিত্বশীল হলো নিম্ন কক্ষ। এখন উচ্চ কক্ষ যদি তার রেপ্লিকাও হয় সেটাও গ্রহণযোগ্যই হলো। বিষয়টা হলো গিয়া, ধরেন আপনি এলাকায় গিয়ে নির্বাচন করার মতো সেই মানসিকতা ধারণ করেন না, অথবা এই টাকা খরচ করে এই নির্বাচন করা, মানুষের কাছে ভোট চেয়ে এইভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে আসার সেই মানসিকতা, সেই পরিস্থিতি সেটা আপনার নাই। তাহলে কিন্তু আপনার মেধা, আপনার অবস্থান, আপনার দেশপ্রেম এটা দাবি রাখে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে ভূমিকা রাখার সুযোগ আছে রাষ্ট্র পরিচালনায় আইন প্রণেতা হিসেবে। তখন দলগুলো যদি মনে করে যে হ্যাঁ, আমার যে নির্বাচন করে আসছে তো আসছে, আমি আবার আমার দল যে কয়টা আসন ওইভাবে আনুপাতিক হারে পায়, আনুপাতিক মানে হলো নিম্ন কক্ষের আসন প্রাপ্তির আনুপাতিক হারে, সেইভাবে পায়, আমি ওই কয়জন এমপি উচ্চ কক্ষে আমি সদস্য দিব, এবং সেই সদস্য সিলেকশনটা এইভাবে হলো যে উপজাতি গোষ্ঠীর মধ্যে এদের থাকা দরকার তাদের ভয়েস রেজ করবার জন্য, কিন্তু নির্বাচন করে সে আসতে পারে না, তাহলে ওর একজন প্রতিনিধি দরকার। পিছিয়ে পড়া নারীদের এই অংশ থেকে আনা দরকার, শ্রমিকদের মধ্য থেকে আনা দরকার, সে নির্বাচন করে আসতে পারেনি, তাহলে ওইখান থেকে আমি শ্রমিক প্রতিনিধিদের একজনে আনবো। বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, এদের মধ্য থেকে তাদের প্রফেশনাল বিভিন্ন বিষয়ে আইন প্রণয়নের সময় বিশেষজ্ঞ মতামতটা দরকার হয় আলোচনায়, যেটা সাধারণ এমপিরা অনেক সময় বুঝেন না বা পারেন না, তাহলে এদের দরকার। ওই যে বেনিফিটটা গ্রহণ করা রাষ্ট্রের আইন প্রণয়নের জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য, সেটা কি কম কথা? এখন একবারেই আপনি সবকিছু আকাশচুম্বী আশা করে ইউরোপ আমেরিকার মতো হতে চাইবেন, সেই বাস্তবতা তো এই দেশে নাই। আসলে মোটামুটি একমত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চালু হোক, ভোটের অধিকারটা জনগণের হাতে যাক, আর এই যে 70 অনুচ্ছেদ নিয়ে একটা সমঝোতা এসছে, এই যে নারীদের আসন সংখ্যা বাড়ছে, উচ্চ কক্ষে যদি আসন প্রাপ্তির আনুপাতিক হার হয়, সেটা একটা নতুন সংযোজন এবং কোয়ালিটিকে ইমপ্রুভ করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাকাওয়াত, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর, যেহেতু এই সরকারটি সব দলের সরকার, সম্ভবত যে কোনো কারণেই হোক না কেন, এটি বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা আসবে তাদের উপর অনেকখানি বেশি নির্ভর করছে। আমার প্রশ্ন হলো যে এই যে দায়ী দায়িত্বের প্রশ্নটা এসছে, এবং অনেক সময় হয় কি বিরোধী দল, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয় সরকার দোষী, আবার রাজনৈতিক সরকার থেকে খুব স্পষ্ট করে না বলা ইঙ্গিত দেওয়া হয় যে রাজনৈতিক দলগুলো সব কথা শুনছে না। এই টানাপোড়েনটা কি থাকবে?
আমি এটাকে টানাপোড়েন বলবো না। দেখেন, পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক। Right. আমি এখনো মনে করি যে রাজনৈতিক দলগুলো এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বড় সাপোর্ট। আসলে সব রাজনৈতিক দলের সরকার। এক্স্যাক্টলি। সো এবং আপনি দেখবেন যে যখন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মিটিং হতো তখন কিন্তু মানে প্রচন্ড সৌহার্দ্যপূর্ণ আচরণই আমরা আমাদের এন্ড থেকে দেখেছি। তারপর লন্ডন বৈঠক হলো, আমরা সবাই জানি হোয়াট দ্য আউটকাম ওয়াজ। সো আমি এখানে কোনোভাবেই দেখি না যে, মানে এটার জন্য আমি প্রথমেই বললাম যে পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক। আমাদের মাঠে ঘাটে অনেক কথা বলতে হয়, যেটা বলার জন্য বলা হয়, আসল সম্পর্কটা কি সেটা তো আমরাও বুঝি। আর দ্বিতীয়, আপনি যেটা বললেন যে ব্যর্থ হওয়া যাবে না, আমি কোনোভাবেই দেখি না মানে এটা ব্যর্থ হওয়ার তো কোনো চান্স নাই। মানে এটা তো অলরেডি আমরা যথেষ্ট পরিমাণ প্রোগ্রেস করেছি এবং আরও সামনে করব। সো ঐক্যমত কমিশন মানে হ্যাজ ডান অ্যান অ্যামেজিং জব আমার মতামতে। এবং সামনে আরও আমরা দেখব যে এটা আরও এক হয়ে আমরা যে জুলাই চার্টার যেটাকে বলা হচ্ছে সেদিকে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। সো এটা একটা জায়গায় আসবে। শান্ত সাখাওয়াত, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে না, তাদের সাথে যোগাযোগের বেশ অভিযোগ আসছিল। আমাদের অনেকেরই মনে হচ্ছে যে এই যে আলোচনা শুরু হয়েছে এতে কিছু দূরত্ব কি কমেছে বোধহয়, আপনার কি মনে হয়? না, দূরত্ব বারবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। না, দূরত্ব তাকে যে কমেছে, ফিল্ডে তো তার রিফ্লেকশন দেখছি না আমরা। বরং ফিল্ডে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে রাজনীতি করে যাচ্ছে, কে কাকে ঘায়েল করবে, সেই ঘায়েল করবার পথ এবং পদ্ধতিতে কতটা নৈতিকতা আছে, কতটা সততা আছে, কতটা রিয়েলিস্টিক সেটা তারা ভাবছেও না। একে অপরের বিরুদ্ধে যার মন যা চায় সেই সব স্লোগান দিয়ে বেড়াচ্ছে। কিন্তু এইখানে যে আলোচনা হচ্ছে এটা অনেকটা একাডেমিক ডিসকাশন হচ্ছে, যেহেতু সংস্কার নিয়ে কথা হচ্ছে। আপনি এই যে 70 অনুচ্ছেদ নিয়ে একটা সমঝোতা হলো, আলোচনা হলো, এইটা কি এখানে না বসলে হতো? তাহলে এটুকুই সফলতা। এই যে নারীদের আসন বাড়ানোর বিষয়ে 50 থেকে 100 যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এবং সবাই 100 করার ব্যাপারে সবাই একমত, এখন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এইটা সফলতা না? কেয়ারটেকার নিয়ে সবাই একমত হয়েছে এবং এই যে তত্ত্বাবধায়ক যাতে বাদ দিতে না পারে সেখানে গণভোটের প্রস্তাব আসছে, বা আরো কি কি ফ্রেমে এটাকে সুন্দর করা যে আলোচনা আসছে, এটা কি সফলতা না? সুতরাং যেটুকু হচ্ছে পুরোটাই সফলতা হচ্ছে, কিছুই ছিল না আমার সেখানে, যেটুকু হচ্ছে ওটুকুই সফলতা। যেটুকু হবে না সেটা সামনে হবে, বলাই তো আছে। আপনি সিদ্ধান্তে সবাই একমত হতে পারবে, যেটা সেটা বাস্তবায়নের দিকে যাবে, একমত হয়ে যাবে এবং ভবিষ্যতে সরকারে যারা আসে বাস্তবায়ন করতে বাধ্য এটা করবে। আর বাকি যেগুলা একমত হলো না সেরকম বিষয় তো অনেক থাকবে, কারণ প্রত্যেকটা দল আলাদা, তাদের আইডিওলজি আলাদা, তাদের অবস্থান আলাদা, তাদের আকার আকৃতি আলাদা, তাদের চাওয়া পাওয়া আলাদা। ফলে সব বিষয়তে একমত হওয়ার কোনো কারণই নেই। তো সব বিষয়ে একমত না হলে সেটাকে ব্যর্থতা বলবেন কেন আপনি? বরং এটা স্বাভাবিকভাবে নিতে হবে, বরং এটা সফলতা হিসেবেই দেখতে হবে যে যেটুকুতে একমত হয়েছে এটাও আগে ছিল না, এটাই সফলতা। ফলে একবারই এরকম নেগেটিভ কথা বলে এই যে তর্ক তুলে দেওয়া, এই যে আমাদের মধ্যে আলোচনাটা তুলে দেওয়া এবং এই সুযোগ নিয়ে আমরাও এদেরকে ব্যর্থ করে ফেলছি, এতে আমাদের মধ্যে হতাশা বাড়ে। অনেকেই গিয়ে নানান হতাশার কথা বলে, না ভাই কিছু হলো না, জুলাই অভ্যুত্থান করে কি হলো, এত মানুষ মানলো, এই দেশের তো পরিবর্তন হলো না, মানুষের পরিবর্তন নাই, রাজনীতিবিদদের পরিবর্তন নেই। আরে বিশাল পরিবর্তন হয়েছে, এই দেশের মানুষ প্রতিবাদ করতে শিখছে, তাদের সাহস বেড়েছে, তারা এখন বুক ফুলিয়ে বলতে পারে যে না, যা খুশি তাই কাউকে পার পেতে দিব না। এটা কি অর্জন না? এই দেশে ফ্যাসিবাদ হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নিয়ে গিয়েছিল। যদি শেখ হাসিনা 14 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হতো, তাহলে তো শেখ হাসিনার দল ক্ষমতাই আসতো না, ফ্যাসিবাদ হতো কি করে? মানে ভোটটা জনগণের হাতে থাকলে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ নেই, তো সেটাও তো ফিরে আসছে তত্ত্বাবধায়কের মাধ্যমে। তাহলে আপনার অর্জন হলো না কোথায়? এখন আপনি ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা দিয়ে খালি স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখবেন আর স্বপ্ন দেখবেন, আর মনে করবেন আহা এই স্বপ্ন তো পূরণ হলো না, গেলোর কোনো সুযোগ নাই, ব্যর্থতার সুযোগ নাই। যেই অর্জন হয়েছে অল্প সময়ের মধ্যে, এটা অনেক। 16 বছর ধরে একটা দেশকে পচিয়ে ফেলা হয়েছে, তার কোনো নর্মসের ধারে কাছে থাকেনি। হত্যা মামলা, প্রতিষ্ঠান ধ্বংস, নৈতিকতা ধ্বংস, সমাজে বিভেদ তৈরি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের একে অপরের সঙ্গে বিয়ে শাদী পর্যন্ত হওয়া বন্ধ হয়ে গেছিল, যে এক দল হলে আরেক দলে বিয়ে যেতে যাবে না। সুন্নতে খাতরা ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় রাজনৈতিক বিবেচনায় দাওয়াত দেওয়া হতো। এই পর্যায়ে দেশ
দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে। সেইখান থেকে এই যে একটা গণ অভ্যুত্থান এবং তারপর এখন একসঙ্গে বসে আলোচনা করছে, কিছু বিধিবিধান পরিবর্তন হচ্ছে, ভবিষ্যৎমুখী কথা সবাইকে বলতে হচ্ছে, এবং যা বলতে হচ্ছে ইচ্ছায় বা অনিচ্ছায় যাই হোক, এ থেকে সবাই যে সরে যেতে পারবে, চালাকি করবে, সেটাও এত সহজ হবে না এদেশে আর। সুতরাং অর্জন নাই, আমাদের কিছু হয় নাই, এই কথাগুলো ছড়ানোর কোনো সুযোগ নাই। যারা এটা করে হয় উদ্দেশ্যমূলকভাবে বিরাজনীতিকরণের জন্য, বা আওয়ামী লীগ এত খারাপ ছিল না, পরিবর্তন যে আমরা কি করছি, আমরাও ভালো করছি না, এইরকম পর্যায়ে নিয়ে যেতে চান কৌশলে, অথবা না বুঝে হতাশা ছড়ান, অথবা তারা এমন কিছু আশা করেছিলেন স্বপ্নে পাওয়া কবিরাজি দাওয়াইয়ের মতো ভালো হয়ে যাবে, সেই কবিরাজি দাওয়াই কাজ করছে না মনে করছেন। অপূর্ব জাহাঙ্গীর, রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে আপনি বলছিলেন যে মাঠে তারা কিছু বক্তব্য দেয়, ঠিক আছে। এখন জুলাই মাস চলছে, গণঅভ্যুত্থানের মাস, জীবন দেওয়ার মাস, ত্যাগ তিতিক্ষার মাস, এবং রিজিম চেঞ্জ নয়, নতুন বাংলাদেশ তৈরির যে অঙ্গীকার, সেই মাস চলছে। কিন্তু সায়ন্ত স্বাগত একটা ইঙ্গিত করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর ভেতর প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু যে ধরনের স্লোগান, যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, এটি রাজনৈতিক দলের মাঠের বক্তব্য এইভাবে সহজে মেনে নেওয়া একটু কঠিন। কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমার প্রশ্ন হলো, যারা এক সময় একসাথে লড়াইয়ের ময়দানে ছিল, একসাথে রক্ত দিয়েছে, একসাথে মানে তাদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, সেই রাজনৈতিক দলগুলো এখন পরস্পরের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন হয়ে মাঠে নামলো কেন? এর পেছনে কারণটা কি? আপনি ভাবছেন যে শত্রু ভাবাপন্ন হয়ে মাঠে নামছে, আমি সেটা মনে করি না। আমার কাছে মনে হয় রাজনীতি ইজ রাজনীতি, সেটাই হচ্ছে এবং সেটাই হওয়ার কথা। সবাই এক হয়েছিল, একটা গোল ছিল, সেই গোলটা অ্যাচিভ করা গেছে, এবং এখন এভরিবডি ইজ ব্যাক টু দেয়ার ওন বিজনেসেস। এবং যেটা আপনি, ওই যে আমি প্রথমে একটা কথা বললাম যে পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক, আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসাবেই দেখি। এবং আমার কথা হচ্ছে যে ধরেন যে ধরনের স্লোগান এখন মাঠে ঘাটে আসছে, এবং যে কোনো রাজনৈতিক দলকেই যদি কোনো রাজনৈতিক দলকে ইঙ্গিত করে দেওয়া হয়, আমার মনে হয় না, মানে কতদিন পর আমরা একটা ডেমোক্রেটিক জায়গা দেখছি। তো আমরা এখন এরকম কিছু দেখছি, তো বাক স্বাধীনতার কিন্তু একটা জায়গা ঘটছে পুরা দেশে, যে আপনি বলতে পারেন যে যার মতো কথা বলছে, কেন কথা বলছে। আমি বলবো যে দ্যাট ইজ দ্য বিউটি অফ ফ্রিডম অফ স্পিচ, এবং এটাকে স্পোর্টিংলি নেওয়া উচিত। এবং এই ঘটনাগুলো আমাকে, মানে আমি প্রচণ্ড হোপফুল এই জায়গায়, যে আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের শত্রুভাবাপন্ন জায়গায় হয়ে যাচ্ছে। পলিটিক্স ইজ পলিটিক্স, কিন্তু ওই যে আমরা কিছু জায়গায়, আমরা তো বুঝে গেছি যে কিছু জায়গায় আমরা একবারে এক হয়ে যাই, তো যখন আবার এক হয়ে যাব আমরা এক হয়ে যাব। এখন মানে এখন মনে হয় সিচুয়েশন অনেকটা ভালো, তাই আমরা এখন পলিটিক্সটা করতে পারছি, মাঠে ঘাটে আমরা পলিটিক্সটা দেখছি। এতদিন তো পলিটিক্সটা দেখা যেত না। এখন মানে আমরা তো 15 বছর পর একটা জায়গায় চলে আসছিলাম, যে একটা যেটা শান্তদা বললো স্টেট উইদিন আ স্টেট হয়ে গেল। সো এইটা তো এখন আর হচ্ছে না। সো আমি এটাকে এটাকে আমি ওয়েলকাম করি, বরং এই ডিবেটটা আমার কাছে খুব ভালোই লাগে। না ঠিক আছে, ডিবেট ওয়েলকাম করা সেটা তো আমিও করি, এবং হতাশার জায়গাগুলোকে কমিয়ে আনতে হবে সেটা আমিও বলি। কিন্তু একটা দেশের ডেমোক্রেসির উপাদান তো শুধু সরকার না, ডেমোক্রেসির মূল উপাদান হচ্ছে মানুষ। এইটা আমাদের মানতে হবে যে আমাদের দেশের জনগণ গণতান্ত্রিক ধ্যান ধারণা এবং তাদের যে সচেতনতার দরকার সেখানে পিছিয়ে আছে, এটা তো সত্য। তাদের শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধিতে তারা তো গণতান্ত্রিক, তার অধিকার কি, এদেশের অনেক বেশিরভাগ মানুষ তো জানে গণতান্ত্রিক অধিকার বলতে শুধু ভোটটা দেওয়া। সেটা হবে, কিন্তু গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সে যদি সচেতন হয়, তার কি পাওয়া উচিত এবং কি করা উচিত না সেই বিষয়ে সচেতন হয়, তাহলে তার প্রার্থী নির্বাচনেও তার অনেক সহজ হবে। এই দেশের নির্বাচনের মাঠে যে টাকার ছড়াছড়ি হয়, সেটার তো একটা ব্যাড কালচার আছে। ওইখান থেকে আমরা উঠে এসছি বা সামনের নির্বাচনে একেবারে উঠে আসতে পারবো ওই গ্যারান্টি তো না, অফকোর্স নাই বলে বলছি। যতদিন আমাদের গণতান্ত্রিক ধ্যান ধারণা, চিন্তা চেতনা সবার মধ্যে সমানভাবে গ্রথিত না হবে, ততদিন পর্যন্ত শুধু বিধি ব্যবস্থা দিয়ে সব সম্ভব হয় না। মানুষের বোধ হয় যেটা ইউরোপ আমেরিকার অনেক দেশে তাদের ভেতর থেকে তাদের যে শিক্ষা, সচেতনতা, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি যে আনুগত্য, সেই সব মিলে একটা জায়গায় পৌঁছে গেছে এবং সময় লেগেছে তাদের। আমাদেরও তো সময়টা লাগবে না?
ওই বিবেচনায় বলেছি যে এখন চাইলেই তাদের সমকক্ষ সব চট করে ফেলতে পারবো আমরা, সেটা মুশকিল করা। বরং আমি শান্তদের সাথে একদমই একমত, এবং আমি মনে করি যে এখন রাজনৈতিক দলগুলা বরং ইনস্টিটিউশন হতে পারে যে বাংলাদেশের মানুষকে যে গণতন্ত্রটা কি, ডেমোক্রেসিটা কোনটা। ইন্টারিম গভর্নমেন্ট তো একটা এক্সাম্পল হয়তো ক্রিয়েট করে গেল, এটাকে আরো ফার্দার কিভাবে করা যায়। কিন্তু তখন কিন্তু আরেকটা প্রশ্ন সামনে চলে আসে, যেটা বহুল আলোচিত হচ্ছে, যে সব জায়গায় সংস্কার হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কারের কি হচ্ছে? মানে রাজনৈতিক দলগুলোরই তো উচিত এখন নিজেদের সেলফ সংস্কার করা। এবং আমি বলবো যে আমি এটা অনেক জায়গায় উদাহরণ দেখি কিন্তু। সো এই যে রাজনৈতিক দলগুলো না এখন একটা বড় রোল প্লে করতে পারে অ্যাজ এন ইনস্টিটিউশন, রাইট, যে একদম মাঠ পর্যায়ে গিয়ে হোয়াট ডাজ ইট মিন টু বি ডেমোক্রেটিক, এই শিক্ষাটা যাতে বাংলাদেশের 18 কোটি প্লাস জনগণ যাতে শিখতে পারে। এবং এটা রাজনৈতিক দল ছাড়া কিন্তু সম্ভব না, এটা কখনো আপনি গভর্নমেন্ট থেকে এটা করতে পারবেন না, যেটা রাজনৈতিক দলগুলো করতে হবে। সো আমি মনে করি বরং আমি খুব খুশি হব যদি আমি আজকে বিএনপি বা জামাত বা এনসিপি যাকেই হোক এই শিক্ষাটা নিয়ে যদি তারা মাঠে নামে, বাংলাদেশের জনগণ হিসেবে আমার খুব ভালো লাগবে যে আচ্ছা আমরা, বিকজ আসলেই তো একটা ভোট কিন্তু না, শুধু এখানে অনেক ব্যাপার আছে। সো এই ব্যাপারগুলো যাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারে, তাহলে হবে কি, আমরা পুরো সিল লক থাকলাম যে লাস্ট 15 বছর যেটা ঘটেছে এটা বাংলাদেশের জীবনে করতে পারবে না। না, সংস্কারের ক্ষেত্রে ধরেন প্রায়োরিটির কিছু আছে, আমরা লকড হয়ে গেছি শুধু নির্বাচন এটা ওইটা নানান বিষয় নিয়ে যে আলোচনাটা হচ্ছে। বেসিক কিছু জায়গায় সংস্কারে এই সরকারের যেখানে হাত দেওয়ার দরকার ছিল, যেটা রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে সরকারে আসলে করার কোনো আশাই থাকে না। যেমন ধরেন পেশাজীবীদের রাজনীতি, যেমন ধরেন ছাত্র রাজনীতি। বাংলাদেশে পেশাজীবীদের যেই রাজনীতি চলছে যে স্টাইলে, সাংবাদিকরা 2 ভাগ হয়ে বিএফইউজে অমুক, বিএফইউজে অমুক, চিকিৎসকদের মধ্যে যে বিএনপিপন্থী, জামাতপন্থী, আওয়ামী লীগপন্থী যারা সরকারের সঙ্গে দলের সঙ্গে সম্পৃক্ত হয়, পেশাজীবীদের স্বার্থটা দেখে। সবচেয়ে সংকট তৈরি হয়েছে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে, যারা নেতৃত্ব দিচ্ছে তারা দলীয় পদাধিকারী, যার কারণে সবচেয়ে সংকটটা তৈরি হয়েছে। এইটা আমি একটা পত্রিকার পোস্ট এডিটোরিয়ালে এটা নিয়ে একটা আর্টিকেলও লিখেছি যে ব্যক্তি পেশাজীবীদের সংগঠন হবে পেশার স্বার্থ রক্ষা করবার জন্য, পেশাজীবীদের স্বার্থ রক্ষা করবার জন্য, কিন্তু এইখানে যিনি পদের নেতা ওই দলেরও সে গুরুত্বপূর্ণ একটা পদের নেতা। এখন তার এই পেশাজীবীদের যে মুভমেন্টটা বা যে চাওয়াটা সেটা দলের সঙ্গে সাংঘর্ষিক কিনা এই বিবেচনা করে তাকে তার পদ রক্ষা করবার জন্য দলের স্বার্থটা আগে দেখতে হয়, কারণ দলে তার পদ রক্ষা করতে হবে। সেই কারণে এই যে একই লোক যদি পেশাজীবী সংগঠনে থাকে এবং দলের পদে থাকে তাহলে তো কাজ হবে না। কিংবা পেশাজীবীরা সরাসরি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে তার মিছিলে গিয়ে স্লোগান দিবে, তাহলে তো তারা পেশার স্বার্থ দেখবে না, তার দলের এবং তার অনুগত সরকারের দেখবে। এমনকি সংগঠনগুলো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের মতো হয়ে গেছে। এমনকি মনে করেন ছাত্র রাজনীতিতে, যেখানে ছাত্ররা যেই ধরনের রাজনীতি করে আসছে স্বাধীনতার পর থেকে, আপনি বলেন তো দেশের সাধারণ মানুষ এই ছাত্র রাজনীতি পছন্দ করে, এবং ছাত্র রাজনীতি করে ছাত্র অবস্থায় তার গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে। হাউ কাম? কিভাবে হচ্ছে? পদ বেচা কেনার অভিযোগ করছে। সুতরাং এইখানেও তো সংস্কারে হাত দেওয়া দরকার ছিল, যেটা রাজনৈতিক দলগুলো করবে না, সেটা করেনি। শিক্ষা, আপনার এই যে অধঃপতন, আমাদের এই যে অবক্ষয়, সব কিছুর মূলে তো শিক্ষা গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো আমার শিক্ষা ব্যবস্থায় যে নতুন বন্দোবস্ত আনা দরকার, সেই বিষয়েও তো এই 11-12 মাসে আমরা কোনো ভাবনা চিন্তা এরকম দেখলাম না, যেটা রাজনৈতিক দলগুলো কতটা করবে বা করবে না মানুষ সন্দেহ পোষণ করে। ফলে সরকার বেসিক যেসব জায়গায় আমাদের বেশি আকাঙ্ক্ষা ছিল, ওইখানে কেন যেন মনে হয় গুরুত্বটা কম দিয়েছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20
প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। অপূর্ব জাহাঙ্গীর, পুরনো ঘটনা ঘুরে ফিরে আসে। যখন ক্ষমতা পরিবর্তন হলো, নতুন বাংলাদেশের নতুন সরকার গঠিত হলো, আমরা দেখলাম সংখ্যালঘু ইস্যুটিকে সামনে নিয়ে আসা হলো এবং ভারতীয় গদি মিডিয়া কিভাবে আক্রমণ করেছিল আমরা সবাই কম বেশি জানি। আমরা দেখছি যে বাংলাদেশে একটি সংগঠন রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মোর্চা। তারা একটা দাবি জানিয়েছে যে গত 6 মাসের সাম্প্রদায়িক হামলায় 27 জন নিহত হয়েছেন। কিন্তু পুলিশ সদর দপ্তর বলেছে যে না, এটি সাম্প্রদায়িক কারণে নিহত হয়নি। সেখানে নানান কারণ রয়েছে, যেমন 27 জন নিহত হওয়ার ঘটনার মধ্যে 22টি ঘটনা এটা নিয়মিত হত্যা মামলা এবং 5টি ক্ষেত্রে অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। এখন প্রশ্নটা যেটা এসেছে যে কোনো সংখ্যালঘু নিহত হলেই সেটাকে আমরা সাম্প্রদায়িক একটা চেহারা দেওয়ার চেষ্টা করি, এবং এখান থেকে কিন্তু এই সংগঠনটি বেরিয়ে আসতে পারেনি। এই সংগঠনটা আগেও একটি বিবৃতি দিয়েছিল এবং সেটাও ভুল প্রমাণিত হয়েছে। সরকার থেকে নয়, সাংবাদিক অঙ্গন থেকেও এটা খোঁজখবরে দেখা হয়েছে তাদের বিবৃতির ভুল। এখন প্রশ্ন হলো যে এই ধরনের বিবৃতি, ভুল বিবৃতি তারা দিবেন এবং এটি আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া ফলাও করে প্রচার করবে। এটা কি চলতেই থাকবে? এর কেউ সমাধান নেই? এটা চলতে থাকবে কি থাকবে না, এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যারা যেখান থেকে আসছে এই সোর্সটা, তারা কখন এটা স্টপ করবে। কারণ এটা যদি চলতে থাকে, সরকারও সরকারের মতো অ্যাকচুয়াল তথ্যটা নিয়ে আসবে। আপনার মনে আছে কিনা জানি না, প্রধান উপদেষ্টা যখন এসে দায়িত্ব নিলেন তখন কিন্তু উনি বারবার একটা জিনিস বলছিলেন, যে সেটা হচ্ছে বাংলাদেশ সাংবাদিকদের জন্য উন্মুক্ত। জি, একদিনে ভিসা পাওয়া যাবে বাংলাদেশের যে কোনো দেশ থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আসা বাংলাদেশ, এবং তারা এসে নিজেরা যাচাই করবে। জি, জি। আমরা কখনো বলি নাই যে আমাদের স্ট্যাটিস্টিক্সটা মানতে হবে, আমরা বরং বলি সবসময় যে আপনারা আসেন, নিজে দেখেন। তো আমি এখনো বলবো, কারণ এটা তো এই, এবং তখন কিন্তু একটা ঘটনা ঘটেছিল, তখন ইন্ডিয়া থেকে কিছু সাংবাদিক এসেছিলেন এবং এখান থেকে দেখিকে যে তারা রিপোর্ট করেছেন সেটার সঙ্গে তাদের ওইখান থেকে বসে থাকা রিপোর্টে কিন্তু আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য না, করেছি। এটাই স্বাভাবিক। কারণ আপনি যখন, আপনার তো কোনো কিছু লুকানোর নাই, তো না। আপনি পুরো দেশ উন্মুক্ত রাখতে পারেন যে ঠিক আছে তোমরা এসে দেখো কি হচ্ছে না হচ্ছে। যেই তথ্যটা বারবার উঠে আসছে এবং যেই সংস্থাটা বারবার এই তথ্যটা দেয়, আমার মনে হয় যে এটা এখন মানে এই ন্যারেটিভটা আমার মনে হয় এখন আর চলে না। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই বাংলাদেশে কি হচ্ছে। আমার মনে হয় গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছে যে বাংলাদেশে কি হচ্ছে। সো আমি এটাকে আসলে মানে ইলাবোরেট করাটাও আমি মনে করি যে এটা আমাদের তিনজনেরই সময়ের একটা অপচয় হবে। কারণ কিন্তু এই বিভ্রান্তিটা বারবার তৈরি করা হচ্ছে। এটা আসবে এবং এটা যত মানে সরকারের দিক থেকে এবং বাংলাদেশের জনগণ, আমার মনে হয় সেদিক থেকে এটা মানে এটা ফ্যাকচুয়াল ইনফরমেশনটা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। এটার জন্য বললাম এটা ডিপেন্ড করছে যে এটা কখন অন্য জায়গা থেকে যখন আসা বন্ধ করবে, আমরা এখানে বন্ধ করে দিব। সো এটা ইজি অ্যাজ দ্যাট। ডক্টর সায়ন্ত এখানে সাখাওয়াত, আমার একটু ভিন্ন মত আছে। জি। সেটা হলো, ধরেন ওরা এরকম একটা ফেক ফ্যাব্রিকেটেড স্ট্যাটিস্টিক্স দিল, এখন আমরা অনেকে সেটার তথ্য উপাত্ত তুলে ধরে আবার পাল্টা রিপোর্ট হলো বা ব্যাখ্যা হলো আমরাও দিলাম, এবং মোটামুটি এটা এস্টাবলিশড হলো যে না, ওদের তথ্যটা ভুল ছিল। কিন্তু কি হবে, এই রিপোর্টটা কিন্তু পৃথিবীর অনেক দেশ আবার লুফে নিচ্ছে। প্লাস হচ্ছে এইটা অফলাইন অনলাইনে এই রিপোর্টটা থেকে যাচ্ছে। 5 বছর পর 10 বছর পর হলো এই সরকারের সময় সংখ্যালঘু নির্যাতন কেমন হতো, যারা যারা পারপাসফুলি ইউজ করতে চায় তারা এই স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করবে। ফলে এইরকম সংশোধনী দেওয়া হয়েছে বা প্রতিবাদ করা হয়েছে, সেটা তো আমলে নিবে না এবং 5-10 বছর পরে আপনার খুঁজে পাওয়া আবার আরেক হয়রানি। ফলে যেটা হয়, উচিত হলো যেরকম ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড স্টেটমেন্ট করে তাদেরকে জবাবদিহির আওতায় আনা। তাদেরকে বলতে হবে যে তোমরা এটা প্রমাণ করো, আমাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে এটা সরকারের তরফ থেকে করতে হবে, এবং তারা যদি সেখানে প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের নিজেদেরই উচিত হবে এই রিপোর্ট উইথড্র করা এবং নতুন রিপোর্ট সাবমিট করা বা প্রচার করা, দুঃখ প্রকাশ করে। যদি ওই পর্যায়ে সরকার তাদেরকে আনতে না পারে জবাবদিহিতার আওতায়, তাহলে উন্মুক্ত বাক স্বাধীনতার সুযোগে তারা এইরকম মিথ্যা প্রচার করে কিন্তু অনেককে বিপদে ফেলবে। তবে আমি এখানে শান্ততার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটা সত্যি যে আপনি সরকারের থেকে এটা বলতে পারেন যে আপনারা এই রিপোর্টটা আপনারা পাঠিয়েছেন, এটার বিপরীতে কি হবে। বাংলাদেশে যেহেতু হিউম্যান রাইটস একটা অফিস গঠন করছে, আমার মনে হয় দ্যাট অফিস ক্যান প্লে আ হিউজ রোল
এই ডিসইনফরমেশন ইয়ে করার জন্য, কারণ ইউএন তো ইউএন। সো ইউএন অলরেডি এর রিপোর্ট আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের কাণ্ড, জুলাইয়ের পুরা কাজ উনারা ফুটিয়ে তুলেছেন। সো আমার মনে হয় যে এটা আসলে মানে আমিও তো এত বছর সরকারের বাইরে ছিলাম, সো আপনি সরকারকে কতটুকু বিশ্বাস করতে চান সেটারও একটা ন্যারেটিভ কিন্তু ইয়েতে আছে। সো ইটস বেটার যে কোনো তৃতীয় পক্ষ এসে এই জিনিসটা যাচাই করুক, যেটার জন্য কিন্তু আমরা সবসময় সাংবাদিকদের বলেছি যে আপনারা আসেন, আপনারা এসে দেখেন কি অবস্থা, আমাদের কথাই মেনে নিতে হবে, তার কোনো কথা নেই। সো আমি এটার জন্য বললাম, ইউএন অফিসে এটার জন্যই জানলাম যে তখন আরো বেশি এটা কংক্রিট হবে, যে তখন কারণ আপনি বহির্বিশ্ব কি বলছে বা একটা স্পেসিফিক দেশ কি বলছে সেটা কতটা এজেন্ডা বাস্তবায়নের জন্য, কতটা তাদের নিজস্ব কি সেটা কতটুকু আপনি হ্যান্ডেল করতে পারবেন, দ্যাটস আনাদার টপিক। কিন্তু তখন ইউএন এর মতো একটা জায়গা যখন এটাকে ভেরিফাই করে তখন দ্যাট সেজ আ লট। না অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই সংগঠনের কাছে তো এইরকম একটা চিঠি দেওয়া যায় যে আপনারা যে পরিসংখ্যান দিয়েছেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের, শুধু হিন্দু জনগোষ্ঠীর নাম হলেই তাকে সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যু হয়েছে এটা দেখাচ্ছেন, ওনার কি ঘটনা ঘটেছে, কত তারিখে ঘটেছে, কেন মৃত্যুটা হয়েছে, আমাদের বিস্তারিত প্রতিবেদন দেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের তদন্তকারী সংস্থা এটা যাচাই বাছাই করে দেখবে যে আপনাদের অভিযোগ সত্য কিনা। আর যদি সত্য না হয় তাহলে আপনারা এটা উইথড্র করে নেন, তাহলে তো তারা একটা নতুন স্টেটমেন্ট আসতে পারে। একটা প্রশ্ন করে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠানে আপনার কাছে। আমরা শুরুতেই বলছিলাম যে জুলাই বিপ্লবের মাস চলছে এবং কিছু কিছু সিমটম তৈরি হচ্ছে যেটা এটাকে একটু বিতর্কিত করে দেওয়ার জন্য কোনো কোনো মহল থেকে এটা করার চেষ্টা করা হচ্ছে না এমন ভাবার কোনো কারণ নেই। আমরা শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত স্লোগান বা বক্তৃতা দিচ্ছে সেগুলো একটা বিতর্ক তৈরি হচ্ছে এই মাসে, এটা কাঙ্ক্ষিত না। এবং এই রিপোর্টটিও কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দৃষ্টি পরিবর্তন করে দেওয়া, কারণ আমরা দেখছি সারা দেশের মানুষ এই যে বিজয় সেটা উদযাপন করার দিকে যাচ্ছে, পুরনো বিষয়গুলো আবার সামনে চলে যাচ্ছে, মানুষের স্মৃতিগুলো আবার তরতাজা হচ্ছে। এই সমস্ত সব কর্মকাণ্ড কিন্তু এর বাইরে নয়, একটার সাথে আরেকটার সাথে কোনো না কোনো লিঙ্ক আপ রয়েছে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগই নেই। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, বিচ্ছিন্ন ভাবার সুযোগ নেই এটা যেমন সত্য, এখানে ষড়যন্ত্র থাকতে পারে, এখানে ফাঁদ হতে পারে। আমার প্রশ্ন হলো আমাদের রাজনৈতিক দলগুলো যারা নিজেরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, অন্তত সেই দলগুলো, তারা কেন এই ফাঁদে পা দিবে, কিংবা তাদেরকে অন্যরা ব্যবহার করতে পারবে যেখানে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে সেখানে তারা কেন যাবে? সেই জন্য আমার শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব বা অন্যের পাতা ফাঁদ বা বিদেশি কোনো এজেন্সি করাচ্ছে এইসব কথায় আমি লাভ নেই। আমি দায়ী করব রাজনৈতিক দলগুলোকে যারা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অত্যন্ত বাজে, অরুচিকর, অগ্রহণযোগ্য স্লোগান, কথা, বক্তব্য দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে একটু সংযত হলে দূরত্বটা কমতো। কারণ হচ্ছে যখন মনে করেন, আমি খুব স্পষ্ট করে বলি, বিএনপির টপ লিডারশিপ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, জামায়াত ইসলামের টপ লিডারশিপ নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের এবং আমির ডাক্তার শফিকুর রহমান, ধরেন এনসিপির নাহিদ এবং তার দুই মুখ্য সংগঠক আছে। এখন এই লেভেল পর্যন্ত যদি একটা দলের ফলোয়াররা যদি আরেক দলের ওই লেভেলের নেতাকে পর্যন্ত অ্যাটাক করে বাজে মন্তব্য, বাজে কথা বলে, তাহলে ওই যে নেতাকে নিয়ে বাজে মন্তব্যটা করলো সেই নেতার ফলোয়ার যারা, তারা কিন্তু আবার এই দলের নেতাকে নিয়েও বাজে মন্তব্যটা না করার কোনো সুযোগ থাকে না এই দেশে। কারণ আমার নেতাকে নিয়ে গালি দিয়েছে, আমি শুধু এখন তাকে গালি দিয়ে তো হয় না, মানে ওই টপকে দিতে হবে। এইভাবে করে কিন্তু যে দল বা যে ফলোয়াররা তারা আরেক দলের টপ লিডারশিপকে নিয়ে এরকম বাজে কথা বলছে, প্রকারান্তরে তারা ওই দলকে ইনভাইট করলো যে ইউ পিপল, তোমরা আমার নেতাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করো। এখন এই বোধটা যতদিন এদের মধ্যে না আসবে যে আমি আরেকজনের নেতাকে নিয়ে গালি দেওয়ার অর্থ হইলো আমি আমার নেতার জন্য গালি ইনভাইট করলাম, এইটা মাথার মধ্যে এদের কেন ঢুকে না আমি জানি না। সেই বিবেচনায় বিভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতা সবসময় সুস্থ থাকবে এইটাও আশা করি না। আমাদের মতো দেশে, উন্নত দেশে পর্যন্ত অনেক বড় বড় নেতাদের দেখি অনেক বেফাস কথা বলে ফেলে, সুতরাং কিছুটা হতে পারে, কিন্তু একটা লেভেল পর্যন্ত কি আপনি একটু সভ্যতা ভব্যতার মাপকাঠিতে তো তাদেরকে একটু ছাড় দিবেন যে শেষ পর্যন্ত একটা সমঝোতা, ডায়ালগ,
ওইখানে তো যেই লেভেলে করতে হবে। আপনি এমন কথা বলবেন না যাতে একসঙ্গে কথা বলতে গেলে চোখে চোখে তাকাইতে লজ্জা লাগে আপনার, যে আমি অন্যায়ভাবে এই লোকটাকে এই গালিটা দিয়েছিলাম। এই ব্যাপারে সব দলেরই সতর্ক হওয়া দরকার। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং অপূর্ব জাহাঙ্গীর, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।